আজকে আমরা এই হিট ট্রিটমেন্টের জন্য যে হিটিং অ্যান্ড কোয়াঞ্চিংটা যে ইম্পর্টেন্ট সেটা সম্বন্ধে জানবো। আর একটা কথা বলে নিই, যে ভিডিওগুলো আমি ইউটিউব চ্যানেলে আপলোড করছি সেগুলো আগেরগুলো না দেখে এই পরের থেকে দেখতে আসলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না। তাই প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ দেখে নিয়ে এবং কন্টেন্টের নামটা দেখে তারপর আসবে। এর আগে যেটা হিট ট্রিটমেন্ট বুঝিয়েছি, হিট ট্রিটমেন্ট কী সেটা বুঝিয়েছি। আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হলো হিটিং অ্যান্ড কোয়াঞ্চিং স্টিল। স্টিলের ক্ষেত্রে হিটিং অ্যান্ড কোয়াঞ্চিং জিনিসটা কী, এই হিটিং কোয়াঞ্চিং কেন করা হবে হিট ট্রিটমেন্টের জন্য। তার আগে আমরা সর্বপ্রথম যেটা টপিক সম্বন্ধে জেনে নেব সেটা হলো হিটিং। হিটিং কি? হিটিং মানেই হলো একটা হিট যদি কারণ বলি, টেম্পারেচার তার ফলাফল, অর্থাৎ টেম্পারেচার সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ এখানে টেম্পারেচার কাকে বলে, হিটিং কাকে বলে, এটা হলো ওয়ার্কশপ ক্যালকুলেশনে বোঝানো হচ্ছে, কিন্তু এটা টেট থিওরিতে এটা দরকার নেই। হলো আমরা সিলেবাসের উপর চলব। যাই হোক, প্রথম হলো ক্রিটিক্যাল টেম্পারেচার। এই ক্রিটিক্যাল টেম্পারেচারটা কি? যে টেম্পারেচারে পৌঁছে যাওয়ার পরে তার স্ট্রাকচার চেঞ্জ হতে থাকে, সেই টেম্পারেচার, যে টেম্পারেচারে স্ট্রাকচার চেঞ্জ হয় তাকে ক্রিটিক্যাল টেম্পারেচার বলে। স্ট্রাকচার, তার বিভিন্ন স্ট্রাকচার ছিল, আগে স্ট্রাকচারগুলো দেখিয়েছি আগের ভিডিওতে। এখন স্ট্রাকচার সম্বন্ধে তোমরা যদি বলো তাহলে আমি বলবো আগের ভিডিওটা দেখে নাও, তারপরে এটা দেখো। যাই হোক, লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার। এই লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার কি বা কাকে বলে? লোয়ার মানে যেখান থেকে স্টার্ট, লোয়ার পোর্শন, যেখান থেকে স্টার্ট করি সেটা হলো লোয়ার। অর্থাৎ এখান থেকে বলি একবার স্ট্যান্ডার্ড ডেফিনেশনটাকে, স্ট্যান্ডার্ড লাইনটাকে, দ্য টেম্পারেচার at which change of the structure to austenite start। অর্থাৎ যে টেম্পারেচারে চেঞ্জ হতে থাকে স্ট্রাকচার টু অ্যাস্টেনাইট, অর্থাৎ অ্যাস্টেনাইট স্ট্রাকচারে পরিণত হতে থাকে, সেটা হলো 223 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 200, দেখো এই যেখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফটার মধ্যে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে হলো গ্রাফটা, আর একটু তুলে নিই। দেখো এই যে 223 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা মাইনাস নয়, এটা জাস্ট হাইফেন। 223 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে টেম্পারেচারটা, দেখো এই পয়েন্টে একটা টাচ করেছে, এটা লোয়ার টেম্পারেচার, যেটা এলসিটি দ্বারা আমরা সংক্ষেপে দেখিয়েছি লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার। এই লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার এখানে একটা ডটে বোঝানো আছে, অর্থাৎ ইজ কল্ড, যেটাকে অ্যাস্টেনাইট স্ট্রাকচারে পরিণত স্টার্ট করে 223 ডিগ্রি সেন্টিগ্রেড, ইজ কল্ড দ্য লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার ফর অল প্লেন কার্বন স্টিল। যত প্লেন কার্বন স্টিল আছে তার ক্ষেত্রে 223 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যাস্টেনাইট স্ট্রাকচার হতে শুরু করে, অর্থাৎ এই টেম্পারেচারটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার সম্বন্ধে বুঝতে পারলাম। ক্রিটিক্যাল টেম্পারেচার কি? যত প্লেন কার্বন স্টিল আছে সেই ক্ষেত্রে কিন্তু এই টেম্পারেচারটা রয়েছে, অর্থাৎ ক্রিটিক্যাল
টেম্পারেচার সম্বন্ধে জানলাম। এবার আপার ক্রিটিক্যাল টেম্পারেচার, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য স্ট্রাকচার অফ স্টিল কমপ্লিটলি চেঞ্জ, পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে যে টেম্পারেচারে যাওয়ার পরে সেটা আস্টেনাইট স্ট্রাকচারে পরিণত হচ্ছে পুরোপুরিভাবে। যখন আস্টেনাইট স্টার্ট হলো তখন লোয়ার ক্রিটিক্যাল, যখন আস্টেনাইট স্ট্রাকচারটাকে পুরো কমপ্লিট করে ফেললো তখন ইজ কল্ড দ্য আপার ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে আপার ক্রিটিক্যাল টেম্পারেচার সম্বন্ধে কিন্তু আমরা এটাকে বুঝতে পারলাম, অর্থাৎ আস্টেনাইট স্ট্রাকচারে যদি হতে শুরু করে যে টেম্পারেচারে, সেটা হলো লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার। আর যেটা কমপ্লিটলি, দেখো কমপ্লিটলি চেঞ্জ টু আস্টেনাইট, অর্থাৎ আস্টেনাইটে কমপ্লিটলিভাবে যখন চেঞ্জ হবে তখন তাকে বলা হয় আপার ক্রিটিক্যাল টেম্পারেচার। দিস ভ্যারিজ ডিপেন্ড আপন পার্সেন্টেজ অফ দ্য কার্বন ইন স্টিল। এইটা ডিপেন্ড করে কার্বন পার্সেন্টেজের উপর। এটা ডিপেন্ড করে কি কার্বন পার্সেন্টেজের উপর। এটা ডিপেন্ড করছে কি কার্বন পার্সেন্টেজের উপর। একটা সাইডে গ্রাফে আছে কত টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড, কার্বন পার্সেন্টেজ একটা এখানে কন্টেন্ট ইন পার্সেন্টেজ, একটা কার্বন কন্টেন্ট ইন পার্সেন্টেজ, অর্থাৎ এর মধ্যে কার্বন পার্সেন্টেজ দেওয়া আছে স্টিলে 0.2, 0.4, 0.5, 0. এইভাবে বিভিন্ন ভাগ দেওয়া আছে, অর্থাৎ এটার উপর ডিপেন্ড করে কিন্তু তার বিভিন্ন টেম্পারেচার ডিপেন্ড করে। যাই হোক, এবার আমরা এই গ্রাফটা সম্বন্ধে জাস্ট একবার দেখে নিয়ে আমরা নেক্সট এটা সম্বন্ধে একটু কতগুলো দেখো এই গ্রাফের উপর কটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, সেই এক্সাম্পলগুলো দেখলে 0.57, দেখো 0.57, আবার 0.15% কার্বন স্টিল, দেখো এটা দেওয়া আছে। এই দুটো, এইটা আর এইটা, এই দুটোকে আমরা বোঝার চেষ্টা করব। 0.57, 1. এখানে ইন কেস দ্য লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার ইজ, ইন কেস এই ক্ষেত্রে দেখো লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার যদি 227 ডিগ্রিতে হয়, কিন্তু আপার ক্রিটিক্যাল টেম্পারেচার, আপার ক্রিটিক্যাল এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা টাচ করেছে কি 800 ডিগ্রিতে। এই ক্ষেত্রে কিন্তু আপার ক্রিটিক্যাল টেম্পারেচার কত, সেই ক্ষেত্রে হলো, অর্থাৎ আপার ক্রিটিক্যাল টেম্পারেচার এই ক্ষেত্রে কিন্তু 800 ডিগ্রি, দেখো গ্রাফের মধ্যেও আছে। তাহলে এইটা জানলাম। এবার আমরা যদি 1.5 এর ক্ষেত্রেও দেখো লোয়ার ক্রিটিক্যাল, দেখো 27 ডিগ্রি টেম্পারেচারে যদি হয়ও সেটা আপার ক্রিটিক্যাল, কিন্তু এই ক্ষেত্রে দেখো আপার ক্রিটিক্যাল কিন্তু এক্ষেত্রে লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার এই লাইনটাকে 27, কিন্তু আপার ক্রিটিক্যাল টেম্পারেচার কিন্তু 800 ডিগ্রি। এটা কিন্তু আমরা এই দুটো কার্বন পার্সেন্টেজের মধ্যে আমরা দেখে নিলাম, কিন্তু 0.84%, 0.84% এই জায়গাটায় দেখো, ঠিক আছে। এই 0.84% কার্বনের কিন্তু লোয়ার ক্রিটিক্যাল আপার ক্রিটিক্যাল দুটোই কিন্তু, অর্থাৎ 0.84%-এর কার্বন স্টিলের বোথ, অর্থাৎ সেক্ষেত্রে লোয়ার ক্রিটিক্যাল ও আপার ক্রিটিক্যাল দুটোই সেম। দিস স্টিল ইজ কল্ড ইউটেকটয়েড স্টিল। এই স্টিলটাকে বলা হয় ইউটেকটয়েড স্টিল, অর্থাৎ ইউটেকটয়েড স্টিল কাকে বলে, যার আপার ক্রিটিক্যাল টেম্পারেচার লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার সেম, তাকে বলা হয়
তাকে বলা হয় ইউটেকটয়েড স্টিল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার, কার্বন পার্সেন্টেজের উপর যে ভ্যারিয়েশন, সেই ব্যাপারটা কিন্তু আমরা ক্লিয়ার। বলছে দ্য থ্রি স্টেজেস অফ হিট ট্রিটমেন্ট, তিনটে স্টেজে হিট ট্রিটমেন্ট হয়। একটা হলো হিটিং, সোকিং, কোয়াঞ্চিং। হিটিং, সোকিং অ্যান্ড কোয়াঞ্চিং। When steel on being heat reach the required temperature, required যে টেম্পারেচার দরকার সেটা হিটেড করা হয়, it is held in the same temperature for a period of time, কিছু সময় ধরে এটাকে হোল্ড করা হয়। the allow the heating take place throughout the section uniformly section. This process is called soaking. এটাকে বলা হয় soak. এবার আমরা জানব হিটিং স্টিল। This depend on the section of the furnace. বলছে this depend on the selection of the furnace. ফার্নেস সিলেকশনের উপর ডিপেন্ড করে কিন্তু এটা। দ্য ফুয়েল ইউজ ফর হিটিং, এবং ফুয়েল ইউজ ফর হিটিং, হিটের জন্য যে ফুয়েল ইউজ করছে, টাইম ইন্টারভাল অ্যান্ড দ্য রেগুলেশন ইন ব্রিঙ্গিং দ্য পার্ট আপ টু দ্য রিকোয়ার্ড টেম্পারেচার, required temperature, required temperature দরকার সেই টেম্পারেচার। the heating rate and the heating time also depend on the composition of the steel. এটা ডিপেন্ড করে, এই যে হিটিং রেট এবং হিটিং টাইম, এটা ডিপেন্ড করে কার্বন কম্পোজিশনের উপর। ইটস স্ট্রাকচার and the shape and size of the part to be heat treated, অর্থাৎ হিট ট্রিটেড করব কোনো একটা পার্টে, তার ডিপেন্ড করে তার শেপের উপর, তার সাইজের উপর, তার স্ট্রাকচারের উপর এবং কম্পোজিশনের উপর। সেই ডিপেন্ড করে কত সময় ধরে হিট করব, কি রেটে হিট করব, কত ডিগ্রি টেম্পারেচারে নিয়ে যেটাকে হিট করব, তার সমস্ত কিছু ডিপেন্ড করে শেপ, সাইজ এবং কম্পোজিশন। এটা হলো হিটিং অফ স্টিল। এবার সোকিং টাইম, এই যে সোকিং টাইম, এই সোকিং টাইম ব্যাপারটা কি, এটা নিয়ে একটু আমরা বুঝে নিই। দিস ডিপেন্ড আপন দ্য ক্রস সেকশন অফ দ্য স্টিল, এটা ডিপেন্ড করে ক্রস সেকশন অফ দ্য স্টিল। দ্য কেমিক্যাল কম্পোজিশন, এটা ক্রস সেকশন অফ স্টিলের এবং তার কেমিক্যাল কম্পোজিশন। দ্য ভলিউম অফ দ্য চেঞ্জ ইন দ্য ফার্নেস অ্যান্ড দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য চার্জ ইন দ্য ফার্নেস, ফার্নেসের মধ্যে অ্যারেঞ্জমেন্ট চার্জ এবং ফার্নেসের ভলিউমটা। তাহলে এই অ্যারেঞ্জমেন্ট, একটা অ্যারেঞ্জমেন্ট চার্জের উপরে এবং ফার্নেসের ভলিউমের উপরে, কেমিক্যাল কম্পোজিশনের উপর এবং ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে সে সোকিং টাইম। এ গুড জেনারেল গাইড ফর সোকিং টাইম ইন নর্মাল কন্ডিশন ইজ 5 minutes per 10 mm থিকনেস ফর কার্বন, অর্থাৎ একটা কার্বন অ্যান্ড অ্যালয় স্টিল, অর্থাৎ কার্বন অথবা অ্যালয় স্টিলের ক্ষেত্রে 10 mm, প্রতি 10 mm 5 মিনিট করে সোকিং টাইম লাগবে। এটা একটা জেনারেল পারপোজ, কিন্তু 10 minutes per 10 mm of the thickness high alloy steel, হাই অ্যালয় স্টিলের ক্ষেত্রে 10 mm, জেনারেল পারপোজ এটা সোকিং টাইমটা দেওয়া আছে।
তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম সোকিং টাইমটা। সোকিং টাইমটা কি? সোকিং টাইম কত টাইম ধরে ওটাকে হিটিং অবস্থায় রাখবো সেটা হলো সোকিং টাইম। তা ডিপেন্ড করে ক্রস সেকশন অফ দ্য স্টিল, কেমিক্যাল কম্পোজিশন এবং ভলিউম অফ দ্য চার্জ ফার্নেসের ভলিউমের উপর ডিপেন্ড করে এবং ফার্নেসের অ্যারেঞ্জমেন্ট চার্জের উপর ডিপেন্ড করে। একটা জেনারেল গাইডলাইন বা নর্মাল কন্ডিশন একটা গাইডলাইন আছে এই ক্ষেত্রে। লো কার্বন স্টিল অথবা কার্বন স্টিলের ক্ষেত্রে প্রতি 10 mm 5 মিনিট করে সকিং টাইম থাকবে। আর হাই অ্যালয় স্টিল অর্থাৎ হাই কার্বন হতে পারে হাই অ্যালয় স্টিলের ক্ষেত্রে সেটা হবে 10 mm 10 মিনিট করে সকিং টাইম থাকবে। এবার নেক্সট আমরা প্রিহিটিং পুনরায় আবার হিট কর, সেটাকেই প্রিহিটিং হচ্ছে। স্টিল শুড বি প্রিহিটেড at low temperature up to 600 degree centigrade as slowly as possible। যত ধীরে ধীরে সম্ভব তত ধীরে ধীরে ম্যাক্সিমাম 600 ডিগ্রি টেম্পারেচারে পুনরায় আবার স্টিলের হিটটাকে বলা হয় প্রিহিটিং। তাহলে প্রিহিটিং ব্যাপারটা জানলাম। এবার নেক্সট কোয়াঞ্চিং। এই কোয়াঞ্চিং ব্যাপারটা কি? কোয়াঞ্চিং হলো এটা ডিপেন্ডিং অন দা বলছে এই ডিপেন্ড করছে অন দা সেভারিটি অফ দ্য কুলিং রিকোয়ার্ড। অর্থাৎ কুলিং রিকোয়ার্ডের আলাদা আলাদা সেভারালভাবে সেভারিটি উপরে ডিপেন্ড করে। ডিফারেন্ট কোয়াঞ্চিং মিডিয়াম আর ডিফারেন্ট কোয়াঞ্চিং মিডিয়া অর্থাৎ ডিফারেন্ট ধরনের কোয়াঞ্চিং মিডিয়া ইউজ করা হয়। যেমন দ্য মোস্ট উইডলি ইউজ কোয়াঞ্চিং মিডিয়া, সেইগুলো হলো যে কোয়াঞ্চিং মিডিয়ামগুলো ইউজ করা হয় সেগুলো হলো, একটা হলো ব্রাইন সলিউশন, ওয়াটার, অয়েল, এয়ার। একটা ব্রাইন সলিউশন, ওয়াটার, অয়েল, এয়ার, এই কটা হলো কিন্তু কোয়াঞ্চিং মিডিয়াম কিন্তু ব্যবহার করতে। অর্থাৎ মেটালটাকে হিট করে এই কোয়াঞ্চিং মিডিয়ামের মধ্যে বাথিং করাটা হলো কোয়াঞ্চিং প্রসেস। যাই হোক ব্রাইন সলিউশন, এবার এইগুলো কি এটা সম্বন্ধে একটু জানবো। ব্রাইন সলিউশন গিভ এ ফাস্ট রেট অফ কুলিং while air cooling has a slowly rate of cooling। এয়ার কুলিংয়ে যতটা স্লোলি হয় কিন্তু ব্রাইন কুলিং ওর কিন্তু আরও ফাস্ট হবে। ব্রাইন সলিউশন, একটা ব্রাইন সলিউশন কি? সোডিয়াম ক্লোরাইড। ব্রাইন সলিউশন কি? এটা একটা সোডিয়াম ক্লোরাইড। গিভ সেভার্স কোয়াঞ্চিং, একটা সেভার্স কোয়াঞ্চিং বিকজ it has a higher boiling point than pure water। অর্থাৎ পিওর ওয়াটারের থেকে কিন্তু হায়ার বয়লিং পয়েন্ট অ্যান্ড দ্য সল্ট কন্টেন্ট রিমুভ দ্য স্কেল ফ্রম অন দ্য মেটাল সারফেস ডিউ টু হিটিং। অর্থাৎ মেটাল সারফেস ডিউ টু হিটিং। অর্থাৎ তাহলে আমরা কি বলতে চাইলো এখানে? অর্থাৎ ডিউ টু যখন হিট করব তখন মেটাল সারফেসের উপর একটা স্কেল ফর্ম করবে, সেটাকে রিমুভ করা যাবে। সল্টের একটা লবণের একটা আস্তরণ সেটাকে রিমুভ করা যায় এটার মাধ্যম দিয়ে, এই ব্রাইন সলিউশনের মাধ্যমে। দিস প্রোভাইড এ বেটার কন্ট্যাক্ট with the quenching media and the metal being heat treated। অর্থাৎ কোয়াঞ্চিং মিডিয়া হিট ট্রিটেড করা হবে, কন্ট্যাক্ট। ওয়াটার ইজ ভেরি কমনলি ইউজ ফর প্লেন কার্বন স্টিল। অর্থাৎ প্লেন কার্বন স্টিলের ক্ষেত্রে ওয়াটার কিন্তু কমনলি। while using water
as a quenching media, the work should be. Water is very commonly used for plain carbon steel. ওয়াটারটা খুব কমনলি ইউজ করা হয়। while using water, যখন জল ইউজ করা হয় অ্যাজ এ কোয়াঞ্চিং মিডিয়াম হিসাবে, দ্য ওয়ার্কস শুড বি অ্যাগিটেটেড, অর্থাৎ মানে ক্ষুদ্র হয়ে ওঠে, বেঁকে তেরে উপর থেকে একটা মানে ওর ক্ষুদ্র, মানে ওর ভেতরে মানে ফুটতে থাকে, মানে বিভিন্ন ক্ষুদ্র হয়ে ওঠে, অশান্ত হয়ে ওঠে জবটা, অর্থাৎ সেই অ্যাগিটেটেড হয়ে ওঠে। দিস ক্যান ইনক্রিজ দ্য রেট অফ কুলিং, এটা ইনক্রিজ করছে রেট অফ কুলিং, এটা রেট অফ কুলিংটাকে ইনক্রিজ করে দিচ্ছে। দ্য কোয়াঞ্চিং অয়েল ইউজ শুড বি অফ এ লো, এখানে যে শুড বি, কোয়াঞ্চিং অয়েল ইউজ শুড বি অফ এ লো ভিসকোসিটি, এটা স্পেলিং মিস্টেক আছে, ভিসকোসিটি, এটা শুড বি লো ভিসকোসিটি হবে। যে কোয়াঞ্চিং মিডিয়াতে যে অয়েল ইউজ করা হয়, সেই অয়েলটার যে অয়েলের ভিসকোসিটি কম, সেই অয়েল এখানে ব্যবহার করা, অর্থাৎ পাতলা অয়েল ব্যবহার করা। অর্ডিনারি লুব্রিকেটিং অয়েল শুড নট বি ইউজড ফর দিস পারপোজ, অর্থাৎ এই পারপোজের ক্ষেত্রে অর্ডিনারি লুব্রিকেটিং অয়েল ব্যবহার করা হবে না, যেগুলো লুব্রিকেটিং অয়েল। স্পেশাল কোয়াঞ্চিং অয়েল হুইচ ক্যান গিভ র্যাপিড অ্যান্ড ইউনিফর্ম কুলিং উইথ এ লেস ফিউমিং অ্যান্ড রিডিউস ফায়ার রিস্ক আর কমার্শিয়ালি অ্যাভেলেবেল, অর্থাৎ যে অয়েলগুলো অর্থাৎ কোয়াঞ্চিং অয়েলে ব্যবহার হয়, সেটা র্যাপিডভাবে ইউজ করে, ইউনিফর্ম কুলিং করবে, লেস এখানে ফার্মিং হবে এবং রিডিউস ফায়ার রিস্ক, অর্থাৎ ফায়ার রিস্কটাকে কমাবে, আর কমার্শিয়ালি অ্যাভেলেবেল, যেটা কমার্শিয়াল অ্যাভেলেবেল পাওয়া যাবে। অয়েল ইজ উইডলি ইউজ ফর বলছে এই অয়েল ইজ উইডলি ইউজ ফর অ্যালয় স্টিলের ক্ষেত্রে অয়েল ব্যবহার করা হয়। কুলিং রেট ইজ স্লো দেন প্লেন কার্বন স্টিল, অর্থাৎ যে ক্ষেত্রে প্লেন কার্বন স্টিলের থেকে, অর্থাৎ অ্যালয় স্টিলের কুলিং রেটটা স্লো হয়, সেই ক্ষেত্রে এই কিন্তু অয়েল ব্যবহার হয়। কোল্ড এয়ার ইজ ইউজ ফর hardening some স্পেশাল অ্যালয় স্টিল, অর্থাৎ কিছু স্পেশাল অ্যালয় স্টিলের ক্ষেত্রে কিন্তু কুলিং এয়ার ব্যবহার করা হয়। এবার নেক্সট যেটা বলবো সেটা হলো হার্ডেনিং অফ কার্বন স্টিল, অর্থাৎ কার্বন স্টিলের ক্ষেত্রে হার্ডেনিং ব্যাপারটা সম্বন্ধে জানবো। এই টপিকটা নেক্সট দিন বলবো, ঠিক আছে? এবং এটা কি, যাই হোক, এটাকে আমরা কি বলে দেবো, তোমরা অল্প রয়েছে, কিন্তু ঠিক আছে, নেক্সট দিন আমরা এটাকে নিয়ে আলোচনা করে নেব, তারপরে আমরা, ঠিক আছে? তাহলে এই আগেরগুলো এতটা পড়ো।